আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো আজকে থেকে আমরা হচ্ছে গুগল শিটের ক্লাস শুরু করব। তো গুগল শিটের ব্যাপারটা হচ্ছে আমি একটু গুগল শিট সম্পর্কে কিছু কথা একটু বলবো আর কি। সেটা হচ্ছে যে আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, পিছন থেকে শোনা যায়? তো গুগল শিটের ব্যাপারটা হচ্ছে যে এখানে আসলে গুগল শিট নতুন করে শেখার কিছু নাই, কারণ অলরেডি আমরা এক্সেল বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো দেখেছি। তো আমাদের গুগল শিট এবং এক্সেলের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা বেসিক্যালি হচ্ছে ওই পার্থক্যগুলো নিয়ে যদি একটু কথা বলি তাহলে মনে হয় আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং গুগল শিট শেখার প্রয়োজনীয়তা হচ্ছে ম্যাক্সিমাম কেস বা মোস্ট অফ দ্য কেস হচ্ছে আমাদের গুগল শিটেই বেশিরভাগ ক্ষেত্রে কাজ করতে হবে। ইভেন আমি আমার এখানে যত কাজ করি ম্যাক্সিমাম কাজগুলো গুগল শিটেই করি। বুঝছেন বিষয়টা? এটার সুবিধাটা হচ্ছে এটার শেয়ারিং। আমি একে অপরের সাথে খুব স্মুথলি ফাইল শেয়ার করতে পারি, ফাইল এডিটের পারমিশন দিতে পারি, এবং একটা ফাইলে হচ্ছে মাল্টিপল মানুষ কাজ করতে পারে। বুঝছেন বিষয়টা? যেমন আপনাদের যখন এখানে অ্যাডমিশন হয়েছিল তখন আপনাদের ভাইবা হচ্ছিল, এবং ভাইবা যে মার্কিংগুলো এটা কিন্তু 7-8টা বোর্ড, 8টা বোর্ড ছিল। এই 8টা বোর্ড থেকে যে মার্কিংগুলো করতেছে এটা একটা শিটেই করতেছে, এবং ইনস্ট্যান্ট কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে সুবিধাটা। এখন এক্সেলের ক্ষেত্রে এই সুবিধাটা আছে কিনা, এটা এক্সেলের ক্ষেত্রে আছে, বাট এক্সেলে আসলে পেইজে যেতে হবে, যেটা অ্যাফোর্ড করা আমাদের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না আর কি, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আমরা যেহেতু ওপেন সোর্স এবং ফ্রি, তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা গুগল শিটের বেশি ইউজ টু আর কি। আমাকে আমরা নর্মালি হচ্ছে আরো প্রিভিয়াস ব্যাচে গুগল শিট একেবারে ছিল না বললেই চলে। তো পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, কারণ হচ্ছে প্রিভিয়াস ব্যাচের যে ভাইরা ছিল ওনারা বিভিন্ন জব সেক্টরগুলোতে গেছে, যাওয়ার পর ওনারা বলছে যে এটার খুব প্রয়োজনীয়তা অনেক বেশি। ওনারা অনেক বেশি রিকমেন্ড করছে যে যাতে নতুন ব্যাচগুলোতে এটা অ্যাপ্লাই করা হয়। দেখেন একটা বিষয়, যে আপনাদেরকে নিয়ে ওনারা চিন্তা করতো। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, অনেকে কিন্তু চিন্তা করে, আপনারাও চিন্তা করবেন ইনশাল্লাহ। যদি এরকম আপনারা বিভিন্ন জব সেক্টরগুলোতে যাবেন, যদি কোনো নতুন কিছু আপডেটের প্রয়োজন হয় তা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। আমরা সেই বিষয়গুলো অ্যাড করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ। এটা বাদ দেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু অনেক বড় হচ্ছে, ফাউন্ডেশনের অর্থ মনে হয় একটু ডাউনে আছে আর কি। এই কারণে। আচ্ছা, তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে সুযোগ সুবিধার বিষয়টা হচ্ছে কিছু সুযোগ সুবিধা অ্যাড হবে, কিছু বাদ যাবে। এভাবে হচ্ছে আপডেটগুলো হয়ে থাকে, ঠিক আছে? এবং কেউ সুবিধা পাবে, কেউ সুবিধা পাবে না। এটাই হচ্ছে চিরাচারিত নিয়ম। বুঝছেন? আচ্ছা, তবে আমি চাইবো যে আপনারা এই যে যে এতটুকু স্যাক্রিফাইস করতেছেন, নাস্তার স্যাক্রিফাইসটা, এটা যেন আপনাদেরকে ভবিষ্যতে ভালো কিছু আউটপুট এনে দেয়, সেটা আরো বেশি কল্যাণকর হবে। তাই না বিষয়টা? আচ্ছা, তো গুগল শিটের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনি এটা যে কোনো ব্রাউজার দিয়ে গুগল শিট নিয়ে কাজ করতে পারেন, তবে সব থেকে প্রেফারেবল হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা। এটা আমরা যেহেতু বেশিরভাগ মানুষ ইউজ করি এবং এটাতে আমি বেশি ইউজ টু আর কি। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে যে কাজটা করতে হবে, গুগল শিট ইউজ করতে হলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে, ঠিক আছে? লগ ইন করার পরে আপনি যখন এই ইন্টারফেসে আসবেন, আসার পরে এই যে বাম পাশের যে আইকনটা, এটাতে ক্লিক করলে আপনি গুগলের সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে? এই যে এখানে সবগুলো প্রোডাক্ট আছে, এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আপনি দেখতে পারবেন যে গুগল তারা এটা অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপ স্টোরের জন্য আছে। জিমেইল, ড্রাইভ, এগুলো কিন্তু আমাদের ফোনেও আছে, সার্চ, ম্যাপ, জেমিনি। বুঝছেন ব্যাপারটা? কিছু কিছু অ্যাপস আছে যেগুলো বাই ডিফল্ট ফোনে দিয়ে রাখে, আর কিছু কিছু যেগুলো আপনি ডাউনলোড করতে পারেন, যেমন গুগল মিট, ট্রান্সলেট, এগুলো ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এগুলো ম্যাক্সিমামই কিন্তু আপনার ফোনেও আছে, মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন বা আইওএস ভার্সন। তো এখান থেকে আমরা যাব হচ্ছে গুগল শিটে, এবং গুগল শিটটা আপনি কিন্তু ডাউনলোড করে ফোনেও ইউজ করতে পারবেন, আপনার মোবাইল ফোনে। এখান থেকে এই যে শিট, এখানে তিনটা আছে, একটা হচ্ছে শিট, ডক, আর হচ্ছে স্লাইড। ডকটা হচ্ছে ওয়ার্ডের অল্টারনেটিভ, ঠিক আছে? আপনি ওয়ার্ডে যে কাজগুলো করেন ডকেও সিমিলার কাজগুলো করতে পারবেন। স্লাইড হচ্ছে প্রেজেন্টেশন, যেটা পাওয়ার পয়েন্টে আমরা যে কাজগুলো করি ওইটা আমরা স্লাইডে করতে পারি, এবং শিটটাই হচ্ছে গুগল শিট। তো এটাতে ক্লিক করার পরে প্রথম যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি ইন্টারফেস। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারি, ঠিক আছে? এগুলো আপনারা অনেক কিছু আহ, আহ, আছে, এই যে আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করছি এগুলো বোঝার কিছু নাই, কারণ অলরেডি আপনারা মোটামুটি ফ্যামিলিয়ার আছেন হচ্ছে এক্সেলের সাথে। তো ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করার পরে আমাদের একদম একটা ব্ল্যাঙ্ক ফাঁকা একটা স্প্রেডশিট আসবে, ঠিক আছে?
আসার পরে আমি এখানে কিছু বিষয় একটু কথা বলবো, পার্থক্যগুলো নিয়ে একটু কথা বলবো। তারপর হচ্ছে আমরা সরাসরি প্রজেক্টে চলে যাব। আমরা একটা প্রজেক্ট একদম A to Z করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কয়দিনে। ঠিক আছে? তো প্রথমেই হচ্ছে আনটাইটেল স্প্রেডশিট। এটা হচ্ছে আমাদের স্প্রেডশিটে একটা নাম দিতে পারবো। আনটাইটেল মানে এটার কোনো টাইটেল নাই। এখন আমরা চাইলে এটাকে টাইটেল করতে পারি। সো ডাবল ক্লিক করে এটাকে আমরা ব্যাকস্পেস দেখে যদি আমরা এখানে নাম দিতে পারি, যেমন ধরেন আপনার হচ্ছে SBMC ব্যাস দিলাম হচ্ছে 3435। ঠিক আছে? 3435। আচ্ছা, এখানে আমাদের এই যে ট্যাবগুলো আছে, ফাইল, এডিট, ভিউ, যেগুলো আপনারা জানেন এগুলো হচ্ছে ট্যাব। ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের কি কি আছে, এই যে ফরম্যাট পেইন্টারটা আছে, যে এটা তো প্রিন্ট করা, এই যে এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ঠিক আছে? এটা জুম করা যায়। এগুলো হচ্ছে আমাদের সেই ফরম্যাটটা। আমি জাস্ট একটু পরিচয় করে দিচ্ছি যে এগুলো আসলে কি, মানে আমাদের এক্সেলের সাথে আপনি একটু কানেক্ট করে নেবেন আর কি। ঠিক আছে? যে এক্সেলের যে ফরম্যাটিং করি ওগুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে এই যে ডিফল্ট, এটা মূলত হচ্ছে ওই যে ফন্ট আর ফন্ট রিলেটেড যত ফরম্যাটিং যে করা, যে ব্যাপারটা ফন্ট বোল্ড করা, ইতালিক করা, এগুলো এখান থেকে করতে পারবো। এটা হচ্ছে ফিল কালার, যে ভিতরে যে ফিল কালারগুলো দেওয়া হয়, টেক্সট কালার আছে, ফিল কালার আছে, বর্ডার আছে, এটা হচ্ছে মার্জ করা যায়। আবার এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে দুইটা অ্যালাইনমেন্ট আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল। ঠিক আছে? আর এটা হচ্ছে র্যাপ টেক্সট, টেক্সট র্যাপিং করা যায়, টেক্সট রোটেশন করা যায়, আমরা লম্বালম্বিভাবে রোটেশন ওগুলো করতে পারি। এখানে আরেকটা আছে মোর, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন লিঙ্ক আছে, তারপর হচ্ছে ইনসার্ট কমেন্ট, কমেন্ট করতে পারবেন। এটা হচ্ছে আমরা এক্সেলেও কমেন্ট করতে পারি, বাট এক্সেলের কমেন্ট খুব বেশি আসলে কাজে লাগে না, কারণ যেহেতু আমরা এটা অফলাইনে কাজ করি। কিন্তু গুগল শিটে কমেন্টগুলো কিন্তু খুব কাজে লাগে আর কি। যেমন ধরেন একটা শিটে 4-5 জন কাজ করতেছেন, তো আপনি কোনো একটা জায়গায় কাজ করছেন এবং আপনি ওখানে কমেন্ট করে রাখতে পারেন যে এই জায়গায় হাত দিবা না, এটা আমি করছি, এই কাজটা আমি করছি। ঠিক আছে? বা হচ্ছে এখানে আপডেট করা যাবে না, এখানে কোনো পরিবর্তন আনা যাবে না, এরকম একটা কমেন্ট আপনি কোনো একটা সেলে করে রাখতে পারেন। বুঝছেন? এরপরে এখানে ইনসার্ট চার্ট, আমরা যে গ্রাফ চার্ট দেখি না, গ্রাফ চার্টের উপর আপনাদের একটা এক্সেল ক্লাস আছে আর কি, 21 নম্বর লেকচার, ড্যাশবোর্ডের উপরে। ধরেন আপনার এই প্রতিষ্ঠান, আমাকে এরকম একটা কোশ্চেন করা হয়েছিল ভাইবার সময়, এখানে নিয়োগের সময়, যে প্রতিষ্ঠানের সমস্ত অ্যাসেট যদি আপনাকে ড্যাশবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করা লাগে, তো সেক্ষেত্রে আপনি এটা করে দিতে পারবেন কিনা। আমি বললাম হ্যাঁ পারবো। কিভাবে? এইটাই হচ্ছে আমরা 21 নম্বর লেকচারে দেখবো। ঠিক আছে? যে কিভাবে আমাদের প্রতিষ্ঠানের যত অ্যাসেট আছে, ঠিক আছে, এই অ্যাসেটগুলোকে আমরা কি বলে ড্যাশবোর্ডের মাধ্যমে মেনটেন করতে পারি, এটার ভিজুয়ালাইজেশন কিভাবে করতে পারি, ওই বিষয়গুলো হচ্ছে আমরা 21 নম্বর লেকচারে দেখবো। এরপরে ফিল্টার আছে, তারপরে এখানে এই যে এখানে ফাংশন আছে, দেখেন এখানে ফাংশনে ক্লিক করলে আমরা যে ফাংশনগুলো ইউজ করি না, দেখেন হিউজ পরিমাণ ফাংশন আছে। বুঝছেন বিষয়টা? দেখেন এখানে কি আছে, ইআই আছে, ইআই ইউজ করা যায়। ঠিক আছে? এখানে সাম, এভারেজ, কাউন্ট, যেগুলো আমরা দেখছি, ম্যাক্স, মিন, তারপরে এখানে কি আছে, অ্যারে আছে। অ্যারের মধ্যে দেখেন এই ফাংশনগুলো আমরা নামই শুনি নাই। বুঝছেন? ওই যে আমরা এআই ইউজ করবো যখন, তখন দেখবেন যে এরকম এআই এর মধ্যে ওরা এই সব ফাংশন ইউজ করতেছে, বাট এটা আমাদের শেখার দরকার হবে না, কারণ এগুলো আমরা এআই এর মাধ্যমে কন্ট্রোল করব। ঠিক আছে? ডেটাবেস, এই যে ডেটাবেস মেনটেন করার জন্য বিভিন্ন ধরনের এই যে ডিসাম, তারপরে যেগুলো আছে এগুলো ডেটাবেস মেনটেন করার জন্য খুব কাজে লাগে আর কি। ইঞ্জিনিয়ারিং, ফিল্টার, ফিনান্সিয়াল, গুগলের কিছু, এই যে গুগল শিট, এই গুগল ফর্মুলা, যেটার মধ্যে অ্যারে ফর্মুলা একটা খুব চমৎকার একটা ফাংশন আর কি। সো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা এআই ক্লাসটা যখন করব তখন এটা আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এরপরে আমাদের এগুলো তো আমরা জানি, এগুলো তো বলার কিছু নাই, কলাম, রো, সেল, শিট। আচ্ছা, শিটের নাম পরিবর্তন করতে পারবেন, এখানে একটা অপশন আছে যেখানে সবগুলো দেখতে পারেন, প্লাস থেকে শিট আমরা নিতে পারি, নতুন নতুন শিট। এই হচ্ছে ওভারঅল বিষয়। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? থ্রি ডট না থাকা মানে হচ্ছে মনে হয় সবগুলো একসাথে আছে, এক জায়গায় আছে। আচ্ছা, আপনারা এটা কন্ট্রোল চেপে ধরে জুম ইন জুম আউট যদি করেন, এইটা এখানে একটা বিষয় আছে। এই যে আমরা এক্সেলের ক্ষেত্রে কি করি, কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকা ঘুরায় জুম ইন জুম আউট করি না, এটা কিন্তু আপনার ওই জুম ইন জুম আউট হচ্ছে না। এটা কি হচ্ছে বলেন তো? এটা ব্রাউজার জুম ইন জুম আউট হচ্ছে। এই যে দেখেন, ব্রাউজার এখন 150%, ব্রাউজার পুরো ব্রাউজার জুম ইন জুম আউট হচ্ছে না। বাট যদি আপনি এক্সেল জুম ইন জুম আউট করতে চান, সেটা হচ্ছে এই যে এখানে 100% আছে না, এটাকে আমি 200% করে দিলাম। দেখেন এগুলো সব ঠিকঠাকই আছে, এটা 200% হলো। সো এখান থেকে আমরা 125%, 200% এভাবে করতে পারি। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আমরা হচ্ছে আজকে প্রথম ক্লাসে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব। ড্যাশবোর্ড বলতে কি, যে এই যে আমরা প্রজেক্ট করার জন্য কিভাবে আমরা ড্যাশবোর্ডটা বানাইতে পারি বা সাজাইতে পারি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে। এবার আমি আপনাদের একটা পরামর্শ দেব, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, মানে এখানে কোর্স শেষ হওয়ার পরে বাকি যে সময়গুলো জবের প্রিপারেশন নেবেন,
ওই সময়গুলো যে টাইমগুলো পাবেন ওই টাইমটাকে কাজে লাগায় আপনারা চাইলে যারা হচ্ছে এই সেক্টরে কাজ করতে চান, মানে হচ্ছে ডেটা অ্যানালাইসিস, মানে মিনি ডেটা অ্যানালাইসিস আর কি, বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের এই বিষয়গুলো অ্যাকাউন্টস মেনটেন করতে চান, বা গুগল শিটে আরও একটু ভালো করতে চান, বা বিভিন্ন প্রজেক্ট বেস কাজ করতে চান, তারা কি করতে পারেন, চাইলে বিভিন্ন প্রজেক্ট করতে পারেন। এটা আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে। মনে করেন একটা জায়গায় 100 জন জবের ইন্টারভিউ দিতে গেছে, আপনি গেছেন, কিন্তু আপনার এরকম প্রজেক্ট আছে। এটা মনে করেন একটা স্কুল, ঠিক আছে, কিন্ডার গার্ডেন বা এই টাইপের স্কুল যেখানে অ্যাকাউন্টস নিবে, বা হচ্ছে কি বলে অন্য সেক্টরে অ্যাকাউন্টস, বা হচ্ছে এইচআর বা অন্য কোনো ইসে নিতে পারে আর কি, বা কম্পিউটার অপারেটর পদে। তো আপনার যখন এরকম একটা প্রজেক্ট থাকবে, ম্যাক্সিমাম স্কুল কলেজগুলো কি হয়, ওনারা হয়তো যেগুলো অনেক বেশি হাই লেভেলের ভালো সেগুলো বিভিন্ন সফটওয়্যার মেনটেন করে। আর মোটামুটি, মানে মোটামুটি না, একদম ভালো লেভেলের অনেক স্কুল কলেজ যেগুলো হচ্ছে তারা কি করে, সব অনেক কিছু ম্যানুয়ালি করে। আপনি যখন সেখানে অটোমেশন করতে পারবেন, অটোমেটিক সব কিছু হবে। মনে করেন যে অটোমেটিক ছাত্রদের রেজাল্ট শিট তৈরি হবে, হ্যাঁ, মার্কশিট তৈরি হবে, তারপরে হচ্ছে কি এই যে বিভিন্ন তাদের ডেটাবেস নিয়ে যে কাজগুলো, এগুলো আপনি যদি প্রজেক্ট আকারে দেখাইতে পারেন, আপনি ওই 100 জনের থেকে আগায় থাকবেন। বুঝছেন ব্যাপারটা? এটা আপনার ভ্যালু তৈরি করে দিবে। এবং একটা ব্যাপার হচ্ছে, অনেকে যেটা হয় যে, মানে যখন আপনি এগুলো দেখাবেন তখন সে আসলে অবাক হয়ে যাবে যে আপনি আসলে অনেক কিছু জানেন। এই যেমন আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম, ফ্রিল্যান্সিং করতাম আর কি, তখনের কথা আর কি। তখন হয়তো কি, আমি যদি এই কাজটা করতাম না, বাট অনেক ফ্রিল্যান্সার এই কাজটা করে। সেটা কি করে, ধরেন তার কাছে যখন একটা কাজ আসে তখন সে এটাকে, মানে যে কাজটা দিচ্ছে তাকে এমনভাবে প্রেজেন্ট করে যে এটা খুব জটিল কাজ, অনেক সময় লাগবে। আসলে কাজটা সিম্পল কাজ। বুঝছেন ব্যাপারটা? এটা কেন জটিল বলতেছে, কারণ প্রাইসটা যাতে একটু বেশি নিতে পারে। বুঝছেন না ব্যাপারটা? হ্যাঁ, সিম্পল একটা কাজকে না, এটা আসলে অনেক সময় লাগবে, অনেকই এটা জটিল একটা কাজ, মানে এটা সে তো বুঝে না আর কি। তারা এইভাবে বোঝায় কি করে, যেটা আসলে বোঝানোর ফিল করে, তখন সে চিন্তা করে এই কাজের জন্য তো $100 দেওয়াটা মানে কম হয়ে যায়, 200 দিতে হবে মনে হয়। বুঝেন না ব্যাপারটা? তাকে এইটা ফিল করানো। এখন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে এটা রিকমেন্ড করবো না আপনি এটা ফিল করাবেন, বাট এইটা আপনি বোঝানোর চেষ্টা করবেন যে আপনার প্রতিষ্ঠানের সমস্ত অটোমেশন কাজগুলো আমি করতে পারবো, এবং যেগুলো নর্মালি সে যেখানে দেখা যাচ্ছে কি এক্সট্রা এটার জন্য টাকা খরচ করতেছে, ঠিকঠাকভাবে ডেটাগুলো ম্যানেজ হচ্ছে না, বাট ওইটা আপনি করতে পারবেন। তখন কি হবে, প্রতিষ্ঠান আপনাকে অন্যভাবে মূল্যায়ন করবে। বুঝছেন ব্যাপারটা? এবং কখনো কাজের অপরচুনিটি ছাড়বেন না। আপনার কাছে একটা কাজ দিছে, আপনি এটাকে এইভাবে বলবেন না যে আমার এখন মানে এটা আমি করতে পারবো না বা এই করবো না, এই কথাটা বলবেন আমি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু কখনো ডিরেক্টলি আপনি পারেন না, কিন্তু এটা ডিরেক্টলি না বলবেন না। বুঝছেন ব্যাপারটা? এবং এগুলোকে হচ্ছে অপরচুনিটি হিসেবে নেবেন। যখন আপনাকে কোনো একটা কাজ দিবে এটাকে বাড়তে চাপ মনে করবেন না, এটাকে একটা অপরচুনিটি মনে করবেন। ঠিক আছে? হ্যাঁ, যেমন ধরেন এখন বর্তমানে যেটা হচ্ছে যে, যদি আমাদের আসনা ফাউন্ডেশনে কোনো এই এক্সেল রিলেটেড কোনো প্রজেক্টের কথা মাথায় আসে তখন আমাকে স্মরণ করে। কেন? কারণ আমি এগুলো নিয়ে কাজ করতেছি। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, তো এই যে যে এখন আমাদের ফাউন্ডেশনের সবচাইতে বড় যে ডেটাবেসটা, মানে সমস্ত মানে সমস্ত কোর্সের যত ব্যাচ আছে সব স্টুডেন্টের ডেটা আমার কাছে। এই অ্যাক্সেস কিন্তু সবাইকে দিবে না। আমাকে কেন দিচ্ছে, কারণ আমি এটা নিয়ে কাজ করতেছি। বুঝছেন ব্যাপারটা? তো একটা বিষয় হচ্ছে কি, আপনি আপনার রোলটা এভাবে তৈরি করবেন, আস্তে আস্তে এই প্রতিষ্ঠানের প্রতি ভ্যালু তৈরি করবেন, ভ্যালু ক্রিয়েট করবেন। বুঝছেন বিষয়টা? এবং এটার একটা মাধ্যম হচ্ছে যে আপনি যদি এই রিলেটেড কিছু করতে চান তাহলে কিছু প্রজেক্ট বানাইতে পারেন। তো আমরা একটা প্রজেক্ট মূলত আমরা করব, বাকি আপনারা হচ্ছে এই টাইমের মধ্যে একটু ট্রাই করেন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো একটা প্রজেক্ট বানানোর জন্য আমাদের একটা ড্যাশবোর্ড স্ট্রাকচার তৈরি করা লাগবে। তো আমি আপাতত একটা প্রজেক্ট নিয়ে একটু দেখাই যে আসলে কিভাবে প্রজেক্টগুলো হয় বা প্রজেক্টগুলো কিভাবে তৈরি করে। যেমন ধরেন আমাদের টাস্ক রিপোর্টের কথাই যদি আমি বলি, আমরা কি করি, আমাদের একটা টাস্ক রিপোর্ট আছে, ঠিক আছে? যে আমাদের আগে যেটা করতাম যে 15 দিন পর পর যে টাস্কগুলো জমা দিতে হতো, প্রত্যেকে যার যার খাতায় লিখে রাখতো, বা হচ্ছে কোনো এক একজন এক একভাবে মেনটেন করতো। বুঝছেন বিষয়টা? তো টাস্কগুলো কি করতো, আবার এটা ওয়ার্ডে নিয়ে আসে, ওইটাকে ফরম্যাট করে সুন্দরভাবে সাজায়, তারপর ইনচার্জের কাছে জমা দিতাম। তো আমি চিন্তা করলাম যে এটাকে কিভাবে একটু অটোমেটিক করা যায়, মানে হচ্ছে আমি জাস্ট একটা ক্লিক করবো আর টাস্ক রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। কত চমৎকার না? তো সেই চিন্তাধারা থেকে এই প্রজেক্টের কাজটা শুরু হয়। এবং এই প্রজেক্টের আরেকজনের একটা অবদান আছে, সেটা হচ্ছে আমাদের আরেকজন স্যার, উনি বর্তমানে হচ্ছে মেধাবীতে ট্রান্সফার হয়ে গেছে। উনি মূলত আমাকে বলছিল এটা করার জন্য, ঠিক আছে? তো তখন আমি এটা শুরু করি আর কি। তো এই হচ্ছে বিষয়। তো এখানে সিস্টেমটা হচ্ছে কেমন, যেমন ধরেন এই যে টাস্ক রিপোর্ট আজকে কত মেয়ের, আজকে তো মনে হয় জুনের। তো ধরেন এই যে মেয়ের 1 তারিখ থেকে এখানে ডাবল ক্লিক করলাম,
এখানে হচ্ছে জুনের আজকে কয় তারিখ, ও সরি জুন, এটা তো জুলাই চলতেছে। তো ধরেন আমি এটা দিলাম হচ্ছে জুনের 1 তারিখ থেকে এখানে হচ্ছে জুনের 30 তারিখ পর্যন্ত দিয়ে ডাউনলোড টাস্ক রিপোর্ট এটা ক্লিক করলাম। বুঝছেন বিষয়টা? এটা স্ক্রিপ্টটা রান হচ্ছে। এই যে এখানে একটা ডায়ালগ ওপেন হবে। এখন আমাকে বলতেছে রিপোর্ট জেনারেটেড সাকসেসফুলি, রিপোর্টটা জেনারেট হয়ে গেছে। ডাউনলোড ওয়ার্ড ফাইল, ডাউনলোড পিডিএফ অর ক্লিক হেয়ার টু ভিউ ইন গুগল ডক। আমি চাইলে এটা গুগল ডকেও দেখতে পারি। 3টা ওয়ে আছে। চাইলে সে ওয়ার্ড ফাইল ডাউনলোড করে যদি কোনো এডিট করার দরকার হয় এডিট করতে পারবে, চাইলে সে পিডিএফটাই সরাসরি ডাউনলোড করতে পারবে, অথবা সে গুগল ডকে ভিউ করতে পারবে। তো আমি এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ইনস্ট্যান্ট হয়ে গেছে। হ্যাঁ, এআই দিয়ে বানানো হয়েছে, ওইটাই আর কি, এআই দিয়ে বানানো, কারণ ওই যে স্ক্রিপ্টের কাজ তো আমি জানি না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে হচ্ছে ডেইলি টাস্ক রিপোর্ট ডাউনলোড হয়ে গেছে। যদি আমি একটু ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে কি অ্যাক্টিভিটিস, আমার নাম আসছে, পদবি আসছে, এখানে বলা হচ্ছে কত, একই ব্যাপার 1 ঘন্টা জ্ঞান। ওই মাসে, ওই মাসে তো কোনো ক্লাস এরকম হয় নাই, গত মাস না, জুন মাসে তো এরকম ক্লাস হয় নাই। আচ্ছা, আর নতুন কিছু টাস্ক অ্যাড হয় না পরবর্তীতে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, যেমন আমি যদি প্রিভিয়াস একটা মাসেরটা দেই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। ধরুন এটা হচ্ছে এপ্রিল মাসেরটা দেই। গত মাসে আমাদের একটু এলোমেলো হয়ে গেছে আর কি। ঠিক আছে, টাস্কটা সঠিকভাবে জমা নেই নাই, কারণ আমাদের ইনচার্জ স্যারও একটু জেলামি করছে, তিনি আমাদের টাস্কের ব্যাপারে খুব গুরুত্ব দেয় না, এই জন্য আমরাও একটু কি করছি, ছাড় পাইছি আর কি, টাস্ক জমা দেয় নাই। বুঝছেন, এই হচ্ছে বিষয়। তো ডাউনলোড টাস্কে ক্লিক করলাম, এটা এপ্রিল মাসেরটা, ওই জন্য একটু দ্রুত জেনারেট হয়ে গেছে আর কি, কম ছিল তো। হ্যাঁ, এ4 সাইজে, এ4 বলে দিয়ে আছে, এ4 দিবে। এই ডাউনলোডে ক্লিক করলাম, এই ডাউনলোড হয়ে গেছে। এখন যদি ওপেন করি দেখেন 20 ঘন্টা, ওই মাসে 20 ঘন্টা আমার টোটাল ক্লাস টাইম ছিল। এই যে সব কিছু চলে আসছে, এবং এই যে জাস্ট এখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করব। বুঝছেন, এটা ফরম্যাটেড ওয়েতে হয়ে গেছে। এখন ধরুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে সেখানে টাস্ক ম্যানেজমেন্টে যদি এরকম একটা সিস্টেম তৈরি করেন, তো আপনি অন্যদের থেকে কি হবেন, একটু আলাদা হয়ে যাবেন না? এখন আপনি বলতে পারেন আমি কেন আলাদা হব, সবার মতোই থাকবো। দেখেন, একটা বিষয় হচ্ছে আপনি আপনার এইখানে শো আপের ব্যাপারটা আমি নিজেও পছন্দ করি না, বাট বিষয়টা হচ্ছে কি ওয়ার্কিং এর ক্ষেত্রে বা হচ্ছে স্কিলের ক্ষেত্রে আপনার নিজের দক্ষতা মানুষকে জানাইতে হবে, বুঝাইতে হবে, না হলে আপনাকে কিভাবে মূল্যায়ন করবে? বুঝেন না ব্যাপারটা? এবং পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, নিজের পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করবেন। ঠিক আছে, তাহলে কি হবে, আপনার চাকরি বাকরি নিয়ে চিন্তা করতে হবে না, আপনি চাকরি খুঁজতে হবে না, মানুষ আপনাকে কল দিয়ে বলবে আপনি কি অ্যাভেলেবল আছেন, তাহলে একটু আসেন, কফি টফি খাই। ঠিক আছে, এরকম কফির অফার পাবেন। আচ্ছা, তো এই যে ড্যাশবোর্ডটা বানাইছি, আমি জাস্ট এটা একটু দেখি যে আমাদের এখানে কি কি বিষয় আছে। এখানে প্রথমে ড্যাশবোর্ড আছে, এখানে এই যে এগুলো কি ছোট ছোট লিঙ্ক, আমি যদি এখন টাস্ক রিপোর্টে ক্লিক করি সরাসরি আমি সুইচ করে টাস্ক রিপোর্টে চলে যাব, আবার এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবো। ঠিক আছে, এটা স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে, অটোমেটিক। আচ্ছা, এখানে আমি ডাবল ক্লিক করলে, আমি যদি আমাকে ক্লিক করি, এই যে আমার 86 ঘন্টা টোটাল, 86টা টাস্ক করছি, 103 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা, এটা ওই মানে যখন থেকে এটা চালু করছি তারপর থেকে আর কি। তো এখানে প্রত্যেকের নাম দিলে পরে যার যার নাম দিব তার তার নাম চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন এখানে হচ্ছে আমার যদি কোনো টাস্ক অনগোয়িং এ থাকে সেগুলো চলে আসবে, এবং দেখেন এর ভিতরে কি আছে, এরকম একটা ফর্মুলা দিয়ে আছে। এই ফর্মুলাটা মূলত এআই দিয়ে বানানো। বুঝছেন ব্যাপারটা? এই বিষয়গুলো আমরা দেখবো আর কি, কিভাবে এআই দিয়ে এই ফর্মুলাটা করা যায়। তবে তার আগে আমাদের দেখতে হবে যে এই যে ডিজাইনটা করা হয়েছে, এই ডিজাইনটা আমরা কিভাবে করব, বা ডিজাইনের কনসেপ্টটা কিভাবে আনবো। কোন একটা টাস্ক আমি তৈরি করতেছি, সেটা কিভাবে আমি ডিজাইন কনসেপ্টে নিয়ে আসবো। আচ্ছা, তো ওইটা তাহলে ওনাদেরকে দিয়ে দেন, পরে ওনারা করে ফেলবে। এখনই লাগবে নাকি? আচ্ছা, দিয়ে দেন ওনাদের, পাশে যে আছে দিয়ে দেন। আচ্ছা, তাহলে ক্লাস শেষে ওইটা আপনারা করে নিন আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে এটা, তারপরে টাস্ক রিপোর্ট এখানে কি করা হয়েছে, এখানে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে টাস্কটা ডাউনলোড করা যায়। সর্বশেষ টাস্কটা কে করছে, এই দেখেন আমি আপনাদের ক্লাস নিতে আসছি না, এখানে কিন্তু অটো অ্যাড হয়ে গেছে। বুঝছেন বিষয়টা, যে টেকেন এমএস এক্সেল অ্যাডভান্স ক্লাস ব্যাচ 3435 অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমি ক্লাস নিতে আসছি, বাট এটা অটো কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা অটোমেটিক করা আছে। এখানে কি ম্যানুয়াল টাস্ক সাবমিট করা যায়, যে আমি চাচ্ছি আজকে একটা টাস্ক অ্যাড করতে, তো 6 তারিখ
আচ্ছা, টাস্ক রিপোর্টারের নাম কি? যে রিপোর্টার ডিউরেশন, এটা হচ্ছে 1 আওয়ার। 1 দিলে এখানে 1.00 আওয়ার চলে আসছে, বুঝছেন? স্ট্যাটাস কি, এটা কি অনগোয়িং নাকি? ধরেন এটা অনগোয়িং দিলাম। ডিটেলস, এটা হচ্ছে ডিটেলস দিলাম, এখানে লিখলাম। লিখে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, তখন যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন রিসেন্ট টাস্ক অ্যাড হয়ে গেছে এবং টাস্ক সাকসেসফুল সাবমিটেড। এই টাস্কগুলো কোথায় যাচ্ছে? টাস্ক লিস্টে। এই দেখেন এখানে জমা হয়ে গেছে, দেখছেন? এই যে জমা হয়ে গেছে না, এটা জমা হয়ে গেছে কিন্তু টাস্কটা। ঠিক আছে, এখন এই যে টাস্কটা জমা হলো, আমি এটা হচ্ছে অনগোয়িং এ আছে। আমি যদি ড্যাশবোর্ডে আসি তাহলে দেখা যাচ্ছে অনগোয়িং। এই যে আমাকে দেখাচ্ছে যে আমি একটা টাস্ক কমপ্লিট করছি, বুঝছেন বিষয়টা? তো যখন আমি টাস্ক লিস্টে আসছি, এখন যদি আমি চাই এটাকে ডিলিট করতে বা এটার ইয়ে পরিবর্তন করতে, এই যে আমি মনে করি এটাকে জিসান আহমেদ করে দিলাম, তখন দেখবেন যে কালারও পরিবর্তন করা হয়ে গেছে। মানে জিসান স্যারের যে কালার, সেই কালারটা নিয়ে নিয়েছে। এখানে যদি আমি কালার চেঞ্জ করে যদি আমি আতিক স্যারকে দেই, তাহলে দেখবেন আতিক স্যারের জন্য যে কালারটা অ্যাসাইন করা আছে সেই কালারটা নিয়ে নিয়েছে। দেখছেন অটোমেটিক ফরম্যাটগুলো হচ্ছে। এবং আমি যদি চাই যে এটাকে ডিলিট করতে, অনগোয়িং থেকে ডিলিট বাটনে ক্লিক করলাম, এই যে চলে গেছে, দেখছেন ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ক্লাস টাস রুটিন, এই দেখেন বিশাল একটা লিস্ট, আমাদের ক্লাসের যে লিস্টটা, এই লিস্টটা এখানে করা হয়েছে। এই লিস্টটা প্রতিদিন অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে। কোন কোন বারে অ্যাড হচ্ছে সেটা এখানে ক্লিক করা আছে, যে এটা হচ্ছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে কোনো ক্লাস নাই, ওয়েডনেসডে, থার্সডে, ঠিক আছে, অ্যাড করা আছে। হ্যাঁ, তারপরে এই দেখেন কোন কোন বার, এবং এটা কি অনগোয়িং টাস্ক হিসেবে যাবে নাকি ডান টাস্ক হিসেবে যাবে সেটাও এখানে দেওয়া আছে। তার মানে এই টাস্কগুলো প্রতিদিন অটোমেটিক জমা হচ্ছে। একটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি, সেটা হচ্ছে আমরা এখানে ম্যানুয়ালি টাস্কগুলো জমা দিই। কেমন? যেমন ধরেন আমি একটু পরে ধরেন একটা কোশ্চেন তৈরি করছি, এখন কোশ্চেনের কাজ তো প্রতিদিন করবো না, ওইটা হচ্ছে ম্যানুয়ালি করবো, কিন্তু যেই কাজটা রেগুলার বেসিসে করি সেটা অটোমেটিক অ্যাড হয়, বুঝছেন? এরপরে হচ্ছে এমপ্লয়ি ইনফো। হ্যাঁ হ্যাঁ, যখন আমার এটা শেষ হয়ে যাবে তখন আমি কি করবো, এটা আমি ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করলে ওই টাস্ক আর জমা হবে না। অথবা আমি এখান থেকে কি করলাম, এই যে মানডে, প্রতিদিন প্রতি মানডে ওই ক্লাসটা নাই, মানডে অফ করে দিলে পরেই চলে যাবে। আর হ্যাঁ, এই ধরেন এই যে এটা এই দিন আমার ক্লাস অ্যাসাইন করা আছে। এখন মনে করেন যে এই দিন আমি ধরেন ক্লাস অ্যাসাইন করা কিন্তু ক্লাস নিতে পারি নাই, তখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে টাস্ক লিস্টে যায়, ওই ক্লাসটাকে কি করে দেব, ডিলিট করে দেব। ডিলিটের অপশন আছে, ডিলিট করে দেব। অথবা আমার ক্লাস অন্য কেউ নিছে, তখন এই যে চেঞ্জ করে দিব, বুঝছেন না? অনেক সময় এরকম প্রক্সি ক্লাস নাই না, আরেকজন ক্লাস নিয়ে নিছে। এমপ্লয়ি ইনফো, এই যে এখানে কালারগুলো অ্যাড করা, এখানে যে কালার দিব, এই যে দেখেন আমার কি কালার, টাস্ক লিস্টে দেখেন এই যে আমার কালারটা হচ্ছে এরকম পার্পল কালার। তো আমি এখন যদি এমপ্লয়ি ইনফো এসে এই পার্পল কালারটাকে এখান থেকে পরিবর্তন করে যদি এরকম গ্রিন করে দেই, তাহলে আপনি খেয়াল করে দেখবেন টাস্ক লিস্টে এই যে গ্রিন হয়ে গেছে সব। মজার না ব্যাপারটা? কত মানে এটা মনে হচ্ছে না এটা সফটওয়্যারের মতো কাজ করতেছে, মিনি সফটওয়্যার? এই মিনি সফটওয়্যার বানাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, এই দেখেন আবার আগের কালার হয়ে গেছে। হয় নাই? এই হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, আমি এটাকে আবার হ্যাঁ, লক করা আছে, লক করা। ওইটা ওনারা এটা এটা সব অ্যাক্সেস ওনারা পাবেন আর কি, ঠিক আছে? এই জন্য লক করা। মানে যেমন ধরেন এইগুলো এগুলো ওনারা কোনো এডিট টেডিট করতে পারবে না। এগুলো হ্যাঁ, সেটা লক করা যায়। শুধু তাই না, দেখেন এই যে এই ড্যাশবোর্ডটা লক করা, ওনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে কি, আমি এটা লক করছি কেন, দেখা যাচ্ছে যদি কোনো এদিক সেদিক হয়ে যায়, ওনারা শুধুমাত্র এটা চেক দিতে পারবে, আর কোথাও কোনো হাত দিতে পারবে না, কোনো জায়গায় কাজ করতে পারবে না। সো এটা কিন্তু লক করে রাখা, এবং আমি স্পেসিফিকভাবে এক একজনকে এক এক রকমের অ্যাক্সেস দিতে পারি। কাউকে দিলাম, মনে করেন যে সে চাইলে এটা এডিট করতে পারে, যেমন ইসরাফিল স্যার হচ্ছে এটার অ্যাক্সেস ইসরাফিল স্যারের আছে, কারণ এই কাজটা ইসরাফিল স্যার করে। কার কখন ক্লাস অ্যাড হবে সেটা এটা উনি করে দেয়। তো প্রত্যেকটা কাজ আমাদের ভাগ ভাগ করা, কার কতটুকু দায়িত্ব সেই দায়িত্ব অনুযায়ী সে এখানে নতুন কোনো ক্লাস অ্যাসাইন হলে সে এখানে অ্যাড করে দেয়, এটার অ্যাক্সেস তার কাছে আছে, কিন্তু অন্যদের কাছে নাই, এরকম আর কি। আর এখানে হেল্প সেকশন আছে। হেল্প সেকশনটা কেন করা হয়েছে, কারণ এই টাস্কটা শুধু আমরাই ব্যবহার করি না, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টও ব্যবহার করে, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট ব্যবহার করে, ইংলিশ ডিপার্টমেন্ট ব্যবহার করে, ঠিক আছে? যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাই এই টাস্ক ম্যানেজমেন্ট একই সেম সিস্টেমে সেম বিষয় অ্যাড করে। তো এটার জন্য কি করা হয়েছে, একটা হেল্প সেকশন, মানে এটাকে বলা ইউজার গাইডলাইন, যে এইটা আসলে কিভাবে, ধরেন এইটা কেউ নিতে চাচ্ছে, এই সিস্টেমটা কেউ তার কাজের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, সে কি করতে পারবে, ফাইল থেকে এটাকে মেকে কপি করে একটা কপি নিয়ে সে কি করতে পারবে, এখানে এমপ্লয়ি ইনফো পরিবর্তন করে, সাবজেক্ট পরিবর্তন, ক্লাস রুটিন পরিবর্তন করে তাদের নামে
হয়ে যেতে পারবে। সেম এটাই, বুঝছেন? এটা যে আপনি চান আপনি এটা জাস্ট কপি করে নিতে পারবেন, এরকম করার অপশন। এখন যে নতুন এখান থেকে নিবে তার জন্য আমরা কি করছি, স্ক্রিনশট আকারে এটা কিভাবে কাজ করবে, এই যে এখানে মেকে কপি করবে, তারপর এখানে নাম দিবে, হ্যাঁ, স্ক্রিনশট আকারে, ঠিক আছে? স্ক্রিনশট আকারে ফুল সেটআপ করা আছে এবং কিছু স্ক্রিপ্টের কাজ আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপারের লাগবে, ডেভেলপার জাস্ট এটা বলে দিছে ডেভেলপার, এটা ডেভেলপ যে করছে আর কি। এই যে এখানে বলা আছে ডেভেলপার সাপোর্ট, সিস্টেমটি ব্যবহারের সময় যদি কোনো এরর দেখা দেয় বা নতুন কোনো ফিচার যুক্ত করার প্রয়োজন হয়, রিপোর্টের লেআউট পরিবর্তন করতে হয় বা ট্রিগার সেটআপে সহায়তা লাগে, তবে সরাসরি ডেভেলপারের সাথে যোগাযোগ করো। আমার নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করবে তারা। বুঝছেন বিষয়টা? তো এই যে দেখেন একটা সিস্টেম এখানে ইয়ে করছি। এখন দেখেন এটা কিন্তু মনে করেন যে এইভাবে ইউজার গাইডলাইনটা বানানো হয়েছে। আর এটা হচ্ছে ক্লাস রুটিন, এটা আমাদের ওই যে বর্তমান যে ক্লাস রুটিনগুলো চলতেছে বেসিকে, আপনাদের ক্লাস রুটিন ওগুলো এখানে অ্যাড করা আছে, কার কোনবার ক্লাস আছে, কতগুলো ক্লাস আছে, সেগুলো এখানে অ্যাসাইন করা। ঠিক আছে, তো দেখেন এইটার মাধ্যমে কি হচ্ছে, এটা সুশৃঙ্খলভাবে সবকিছু মেনটেন হচ্ছে এবং আমাদের সবকিছু কি থাকে, গোছানো থাকতেছে, তাই না? সো যখন আপনি এরকম কোনো কাজ, গোছানো কোনো কাজ একটা জায়গায় করবেন, তখন দেখবেন যে অন্যদের থেকে আপনার একটা ভ্যালু থাকবে আর কি। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আমরা প্রথমে আমরা আজকের এই ক্লাসে শুধু আজকে এই ড্যাশবোর্ডটা দেখব যে এই ড্যাশবোর্ডের এতটুকু ইন্টারফেস আমরা কিভাবে বানাইতে পারি, এবং এখানে কিছু কনসেপ্ট আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব যে একটা ড্যাশবোর্ড বানানোর ক্ষেত্রে আমরা কি কি কনসেপ্ট ফলো করতে পারি। তো ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি। প্রথমে আমরা, সমস্যা নাই একটা রেকর্ডই থাক, ওখান থেকে টেনে দেখেন, বুঝলেন নাই? হ্যাঁ, 26 মিনিট আছে না, একটা রেকর্ড থাকলে ভালো হবে না, ম্যানেজ করতে সুবিধা হবে। ঠিক আছে, না কি আলাদা লাগবে? আচ্ছা, ঠিক আছে, তো এটার নাম পরিবর্তন করার জন্য ডাবল ক্লিক করব। দেখেন আমি যা দেখাচ্ছি এভাবে আপনারা করবেন। এটার জন্য জাস্ট হচ্ছে এটার নাম দিলাম ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সবকিছু একবারে দেখা যায়, বুঝছেন বিষয়টা? এইবার আমাদেরকে একটা কনসেপ্ট বুঝতে হবে এখানে। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এখানে আমরা যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটন থেকে, আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে পিক্সেল, PIXEL, পিক্সেল। পিক্সেলের ব্যাপারটা আমরা একটু বুঝতে হবে। আচ্ছা, এটা একটা পিকচার, আমি যদি এই পিকচারটাকে একটু ওপেন করি, আমরা এক্সেল শিখতেছি বাট পিক্সেলটা কেন বুঝতে হবে সেটা আমি একটু বলতেছি আর কি। এই কনসেপ্টটা আমি মোটামুটি আনছি আর কি, মানে বলতে পারেন আর কি, ড্যাশবোর্ডটা সুন্দর ডিজাইন করার জন্য। মানে এটা দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আসছিল এবং সেই আইডিয়া থেকে এই পিক্সেলের আইডিয়াটা, বুঝছেন ব্যাপারটা? আপনি যদি একটা পারফেক্ট ড্যাশবোর্ড করতে চান তাহলে এই পিক্সেলের ধারণাটা আপনার লাগবে আর কি। ঠিক আছে, এখন এটা আসলে কি, একটা বিড়ালের ছবি দেখা যাচ্ছে না? আচ্ছা, আমরা তো জানি যে মেগাপিক্সেল থাকে ফোনে, মেগাপিক্সেল, তাই না? যত মেগাপিক্সেল বেশি হয় তত কি হয়, ছবিটা মানে ক্লিয়ার হয়, স্মুথ হয়। তবে এখানে আবার ডিপেন্ড করে, যেমন আপনি স্যামসাং ফোনে 100-200 মেগাপিক্সেল দেখতে পারবেন, আবার আইফোনে 5 মেগাপিক্সেল, এটা সেম না। বুঝলেন না ব্যাপারটা? সব মেগাপিক্সেল আবার সেম না। বাস তো সবই বাস, কিন্তু সব বাস তো সেম না। কিছু আছে না দূরপাল্লার বাস, ওইটা আরো বেশি, কিন্তু নাম বাস। তো এটা হচ্ছে বিষয়। এখন দেখেন এই পিক্সেলগুলো নর্মালি যেটা হয়, আমরা যে ছবিগুলো দেখি, এই ছবিগুলো ছোট 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 পিক্সেল, এটা যত বেশি সংখ্যক হবে তত বেশি নিখুঁত হবে। যেমন একটা সহজ এক্সাম্পল হচ্ছে এই যে আপনারা মুজিবের ছবি দেখতে পারবেন, মুজিবের ছবি যে পাথর দিয়ে বানাই না বিভিন্ন ভাস্কর্য হিসেবে, ওইটা কি করে, টুকরা টুকরা খন্ড লাগায় না, ওই টুকরাগুলো বড় বড় গুলোই তো বোঝা যাচ্ছে পিক্সেল। এটা যদি ছোট ছোট হতো তাহলে আপনি কি দেখতে পারতেন, ওই ওই খোপ খোপ যেগুলো, এগুলো দেখতে পারতেন না, তখন দেখতেন ক্লিয়ার একটা ছবি। বুঝছেন না ব্যাপারটা? এখন এই পিক্সেলটা আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে, সরি, আমাদের গুগল শিটে কেন লাগবে? দেখেন আমি যখন এখানে নিচের দিকে স্ক্রল করছি তখন একটা নির্দিষ্ট একটা কলামের একটা উইড অনুযায়ী বড় হচ্ছে না। আমি যদি অল্প একটু নিতে চাই, ধরেন আমি এখানে এটা একটা কাজ করি, লাইট শট নামে একটা ইয়ে আছে, আপনারা স্ক্রিনশটের জন্য লাইট শটটা ব্যবহার করতে পারেন। লাইট শট ডাউনলোড, এটা খুব লাইট ওয়েট একটা সফটওয়্যার, এটা দিয়ে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, হচ্ছে না না? এটা হচ্ছে বিশেষ করে উইন্ডোজ 11-এর জন্য একটা বাই ডিফল্ট একটা আছে আর কি। আর একটা আছে প্রিন্ট স্ক্রিন নামে একটা ইয়ে আছে, বাটন আছে, প্রিন্ট স্ক্রিন যখন ক্লিক করা হয় তখন এটা হচ্ছে উইন্ডোজের বাই ডিফল্ট স্ক্রিনশট।
ঠিক আছে, এটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করে ওইটা করা যায়, কিন্তু এটার জন্য হচ্ছে দাঁড়ান, এই যে এখান থেকে এটা, এই যে এটা হচ্ছে লাইট শট, এটা আপনি নিয়ে আসতে পারেন চাইলে, এই যে এখানে এনে ছেড়ে দিলাম, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে নিতে পারবেন, এটা একটা ওয়ে। আর যদি শর্টকাটে নিতে চান তাহলে হচ্ছে শিফট চেপে ধরে প্রিন্ট স্ক্রিন, সরি কন্ট্রোল চেপে ধরে প্রিন্ট স্ক্রিন, কি ব্যাপার। আচ্ছা, সেক্ষেত্রে যেটা করতে হবে দেখেন, এই যে অপশন থেকে হটকিস থেকে এখানে প্রিন্ট স্ক্রিন আছে, বাট প্রিন্ট স্ক্রিনটা কাজ করবে না, কারণ অলরেডি এটা ডিফল্ট যেটা ওইটার জন্য সেট করা। তো এটার জন্য আপনি কি করতে পারেন, এটাকে কেটে দিয়ে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন দিতে পারেন, তাহলে দেখেন এখানে কি চলে আসলো, শর্টকাটটা কি হলো, এই যে কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন না হটকি, অ্যান্ড দেন ওকে করলে পরে তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে আপনি স্ক্রিনশট নেওয়ার জন্য কন্ট্রোল প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে, কি ব্যাপার, রেকর্ডিং এর ক্ষেত্রে তো কাজ করার কথা আর কি। আচ্ছা, এখন কোনো কারণের জন্য হচ্ছে না আর কি, দেখতে হবে আর কি, যাই হোক আমরা একটু সামনে আগাই আর কি, পরে এটা দেখবো আর কি। তো আমরা লাইটের শটে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে না, যেখানে ছিলাম, হুম, ওইটার জন্য মনে হয় কোনো একটা কিছু সেট করা, এর জন্য হচ্ছে না, বুঝলাম না। আচ্ছা, এটা অপশনস, তারপর হচ্ছে হটকিস, এই যে শিফট প্রিন্ট স্ক্রিন হচ্ছে ইনস্ট্যান্ট সেভ দি ফুল স্ক্রিন, শিফট প্রিন্ট স্ক্রিন, এটা উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন দিয়ে দে, শিফট চেপে ধরে প্রিন্ট স্ক্রিন, এই যে এই, না এটা কোনোভাবে কাজ করতেছে না মনে হয়, কি কারণের জন্য দেখছেন, এই যে আসতেছে না। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, বাদ দেই, আমরা দেখি এটা। দেখেন এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে, এই যে আমাদের প্রত্যেকটা কলামের একটা সাইজ আছে না, ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে শুরু করে এতটুকু একটু নিতে, এটাকে আমি নিতে পারবো? পারবো না। মানে কারণ আমার সাইজ এরকমই আছে, কলামের সাইজ এরকম, এতটুকু আমি সিলেক্ট করতে পারবো? সিলেক্ট করতে হলে আপনাকে এই পর্যন্ত সিলেক্ট করতে হবে, অথবা এই পর্যন্ত, অথবা এই পর্যন্ত। কিন্তু যখন ছোট ছোট পিক্সেল করবেন তখন আপনি আপনার মতো করে নিতে পারবেন। কথা বুঝছেন বিষয়টা? এখন দেখেন, আমি যখন এভাবে সিলেক্ট করতেছি, অল্প একটু দরকার আমার, কিন্তু আমি এত বড় একটা নিতে হচ্ছে। আপনি কি করতে পারেন, এটাকে ছোট করতে পারেন, কিন্তু এইটা ছোট করার পর পরেরটা ধরেন আমার মনে করেন যে এই যে এইটা আবার বেশি হয়ে যাচ্ছে, আমি আর একটু কম নিতে চাচ্ছি, এটা কি করতে পারবো? পারবো না। যেমন দেখেন এইখানের পিক্সেলটা কেমন, এই যে একদম ক্ষুদ্র ক্ষুদ্র, দেখছেন? আপনি যখন টানতেছেন তখন কি হচ্ছে, একদম যতটুকু পারেন ততটুকু সিলেক্ট করতে পারতেছেন না, কম বেশি করে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, ধাপ করে এত বড়, একটু কম হলে এতটুকু কম, বুঝছেন? তো আমরা যখন এরকম একটা ড্যাশবোর্ড বানাই তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, দেখেন আমি যে এটা বানাইছি কিভাবে, এটা যদি এর ছোট ছোট পিক্সেল না করতাম তাহলে কি হতো, আমাকে হয়তো আমি এই যে মেজারমেন্টটা সমান রাখতে পারতাম না। এখানে কি সুবিধা হচ্ছে দেখছেন, এতটুকু দরকার হলে এতটুকু নিচ্ছি, এতটুকু দরকার হলে এতটুকু, যতটুকু মন চায় ততটুকু আমি সিলেক্ট করতে পারতেছি। এটাই হচ্ছে বিষয়। এইটার কারণে, এটা ইউজ করার ফলে আমি এই ড্যাশবোর্ড যেভাবে ডিজাইন দিতে চাই সেভাবে ডিজাইন দিতে পারি। না হলে আমার কি করা লাগতো, এই যে এতটুকু মনে করেন এখানে বড় একটা কলাম আছে, আমার দরকার হচ্ছে এইখান থেকে নিয়ে, তখন আমি এটার জন্য আবার আমার কি করা লাগতো, আমি এটা নিতে পারতাম না, ছোট করা লাগতো, ছোট করতে গেলে এদিকটা ডিজাইন চেঞ্জ হয়ে যেত। এই প্রবলেমটা সমাধানের জন্য একটা গ্লোবাল, একটা স্ট্যান্ডার্ড, একটা সাইজ আমি বের করছি। এই সাইজের মাধ্যমে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি। সেই সাইজটা হচ্ছে, আমরা কলামগুলোকে কি করব, সবগুলো একবার সিলেক্ট করব। এই কলামটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট রাইট আরো, তাহলে একদম এ থেকে জেড পর্যন্ত সিলেক্ট হয়ে গেল। এবার আমরা রাইট ক্লিক করে এটার সাইজ আমি ধরছি হচ্ছে 20 সাইজ, 20 সাইজ, ঠিক আছে, ওকে করে দিলাম। তাহলে এটা কত হয়ে গেল, 20 সাইজ। এইবার 20 সাইজ যখন করছি, আমার কিন্তু আর পাশে কোনো কি নাই, কলাম নাই। এখন এগুলোকে সিলেক্ট হয়ে আছে না সবগুলো। এখন যদি আমরা রাইট ক্লিক করি, এখানে কি বলা আছে দেখেন, ইনসার্ট 26 কলাম লেফট, 26 কলাম রাইট। এক্সেলের ক্ষেত্রে যেটা হয় এরকম এটা শো করে না, বাট এখানে আপনি গুগল শিটের ক্ষেত্রে কতগুলো কলাম, যেমন ধরেন আমি যদি একটা কলাম সিলেক্ট করি, রাইট ক্লিক করি, তাহলে কি বলছে, ইনসার্ট অন কলাম লেফট অথবা রাইট, বামে অথবা ডানে ইনসার্ট করতে পারি। এক্সেলে কিন্তু আপনি শুধু বামে ইনসার্ট করতে পারেন, ডানে কলাম ইনসার্ট করা যায় না, এটা জানেন? এখানে মনে করেন আমি এখানে কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম,
এইখান থেকে যখন আমরা ইনসার্টে ক্লিক করব তখন কি ডানে বামে সিলেক্ট করার কোনো সুযোগ আছে? নাই। যখন ইনসার্ট করতেছেন তখন এর বামে হচ্ছে, কিন্তু ডানে কিন্তু হচ্ছে না। কিন্তু আমরা এখানে কি করতে পারি, ডানে বামে সব দিকে করতে পারি। এবং আপনি যতগুলো সিলেক্ট করবেন রাইট ক্লিক করলে বলবে যে ইনসার্ট 3 কলাম লেফট অথবা রাইট, তিনটাকে আমি ডানে দিব না বামে দিব। যেমন আমরা এক্সেলে কি করতে পারতাম, আপনি মনে করেন এতগুলো কলাম সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে ইনসার্ট ক্লিক করতে, তাহলে তিনটা বাম পাশে কি হতো, চলে আসতো। কিন্তু আমাকে এটা বলতো না কতগুলো হচ্ছে, বাট এখানে কিন্তু এটা বলে। সো আমরা যদি এ থেকে জেড পর্যন্ত সিলেক্ট করি এবং রাইট ক্লিক করে ইনসার্ট রাইটে করি, তাহলে আরো 26টা অ্যাড হয়ে গেছে। এবং এটা কি নাম আসছে, এ বি এস সি। আমি আবার আরেকবার রাইট ক্লিক করে আবার ইনসার্ট রাইট করলাম, আরো কিছু অ্যাড করে দিলাম। বুঝছেন বিষয়টা? এখন আমাদের ফুল কভার হয়ে গেছে, ঠিক আছে না? 20 সাইজ। এবার দেখেন, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা এবার আমরা যে কাজটা করব, আমাদের এই যে খেয়াল করে দেখেন রো সাইজগুলোকে আমি কি করছি, রো সাইজগুলোকে কত ছোট করে দিছি না? এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। যেমন ধরেন এখানে আমি কি করছি, এখানে আমি দুইটাকে মার্জ করছি, দুইটা কলাম, দুইটা রো মার্জ করছি। কেন? কারণ এই যে উপরে সামান্য একটা জায়গা রাখার জন্য, দেখছেন? হ্যাঁ, এই যে মাঝখানে সামান্য জায়গা না, বুঝেন না ব্যাপারটা? এই যে এতটুকু বরাবর সামান্য গ্যাপ রাখার জন্য, না হলে কি হতো, আমরা কিন্তু গ্যাপগুলো সঠিক কম বেশি করতে পারতাম না। আমাকে আমাকে যদি এত বড় রো রাখতে হতো, তাহলে আমরা যদি একটার পর একটা গ্যাপ দিতে চাইতাম, তাহলে একটা বড় একটা গ্যাপ তৈরি হতো না এরকম? এই গ্যাপটা কমানোর জন্য আমি এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ ধরছি। সেটা হচ্ছে কি, যে বর্তমান এটার সাইজ কত আছে। আপনি কিভাবে দেখবেন যে এই কলামের রোর সাইজ কত? রাইট ক্লিক করে রিসাইজ এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন 21 সাইজ। তো আমরা এটাকে কি করতে পারি, আমরা 12 সাইজ করে দেবো। কেন? কারণ দুইটা মিলে আমরা 24 ধরবো। বুঝছেন না ব্যাপারটা? যখন আমি দুইটা মিলে মার্চ করবো তখন কি হবে, 24 হবে দুইটা মিলে, তার মানে একটা কত, 12। সো এখন আমরা অন থেকে কন্ট্রোল শিফট ডাউন অর্ডার যদি সিলেক্ট করি 1000 পর্যন্ত সিলেক্ট হবে। এখন রাইট ক্লিক করে রিসাইজ রো অন টু 1000, এটাতে ক্লিক করার পর এই যে 21 সাইজটাকে আমরা 12 করে দিলাম। এইবার দেখেন চিকুন হয়ে গেল না 12? এবার ফলে কি হচ্ছে, আমার যখন কোনো কিছু লেখার দরকার হচ্ছে, আমি দুই লাইন নিয়ে এতটুকু সিলেক্ট করতে পারতেছি। আমি তার নিচে এটাকে আমি কি করতে পারতেছি, মনে করেন আমি এখানে একটা কালার দিলাম, হ্যাঁ, এটার নিচে আমি এতটুকু সাইজ আমি গ্যাপ রেখে টান দিলে কি হবে, একটা নির্দিষ্ট সাইজ গ্যাপ হবে মাঝখানে। বুঝছেন বিষয়টা? এটার জন্য এই কাজটা করা হয়েছে। ওকে, এইবার আমরা যে কাজটা করবো, আমাদের একটা সাইড বার আছে, এটাকে বলা হয় সাইড বার। আমরা এরকম একটা সাইড বার বানাইতে পারি এ থেকে আই পর্যন্ত। তো আমরা এখানে এ থেকে, আচ্ছা আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিউ থেকে গ্রিড লাইনটা অফ করব কিভাবে। ভিউ থেকে শো থেকে এই যে গ্রিড লাইন অফ করে দিলাম। এবার আমরা এ থেকে আই পর্যন্ত এটা কালারটাকে মনে করেন এই যে এই কালারটা দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে, 1 নাম্বার রোটাকে আমরা বড় রাখছি, কারণ এটা হচ্ছে হেডিং। ঠিক আছে, তো 1 নাম্বার রোটাকে আমি একটু বড় করে দিলাম। এটা সাইজ একটু দেখি কত সাইজ ছিল, এটা হচ্ছে 68 সাইজ। তার মানে আমরা যদি এটাকে 68 করতে চাই, রাইট ক্লিক করে রিসাইজ থেকে 68 করে দিতে পারি। ওকে, এবার আমরা এই পুরোটাকে কি করব, এখান থেকে ব্ল্যাক করে দিলাম। আচ্ছা, ব্ল্যাক করার পর এই এতটুকু অংশকে আবার এই কালার সাথে মিল করে দেই। হ্যাঁ, 68 সাইজ, এটাকে মিল করার জন্য এতটুকু আবার ওই কালারটা করে দিলাম। ঠিক আছে, এবার আমাদের যে কাজটা করতে হবে, 1 নাম্বার রো এবং এ থেকে আই পর্যন্ত কি করতে হবে, ফ্রিজ করতে হবে। বুঝছেন? আচ্ছা, এক্সেলে আমরা ফ্রিজ করার জন্য একসাথে কলাম রো ফ্রিজ করার জন্য কি করতাম মনে আছে? কিভাবে ফ্রিজ করতাম? 1 নাম্বার ফ্রিজ করার জন্য 2 নাম্বারে ক্লিক করতাম না? ধরেন প্রথম 5টাকে ফ্রিজ করতে চাচ্ছি, তার মানে 6 নাম্বারে ক্লিক করে ফ্রিজ করতাম না? আর যদি কলাম রো একসাথে ফ্রিজ করতে হয়, তাহলে এই যে এই পজিশনটা সিলেক্ট করতে হতো, তাই না? বিষয়টা খেয়াল মনে আছে আপনাদের? আমরা যদি এটাকে ফ্রিজ করতে চাই, একটা হচ্ছে ভিউ থেকে ফ্রিজ থেকে, এই যে ফ্রিজ থেকে যখন আপনি ফ্রিজ প্যান করবেন তখন কি হবে, এই যে এখানে সিলেক্ট করছে, তার মানে এর উপরের বামের সব ফ্রিজ হয়ে গেল, তাই না? আবার আনফ্রিজ করে আনফ্রিজ হলো। কিন্তু যদি আপনি এই 5টাকে ফ্রিজ করতে চান, তাহলে কি করতে হতো, 6 নাম্বারে ক্লিক করে ফ্রিজ প্যান থেকে ফ্রিজ প্যান, তাহলে কি হতো, 6 নাম্বার পর্যন্ত ফ্রিজ হতো, তাই না বিষয়টা? কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এখানে আপনাকে যে কাজটা করতে হবে, 1 নাম্বার যদি ফ্রিজ করতে চান 1 নাম্বারই সিলেক্ট করবেন,
জাস্ট হচ্ছে ভিউ থেকে ফ্রিজ থেকে এই যে অন রো, এই যে একটা রো হয়ে গেল। আর এগুলো করতে হলে এই যে এই চারটাকে ওই কয়টাকে সিলেক্ট করলাম, ভিউ থেকে ফ্রিজ থেকে এই যে আপ টু আই কলাম, মানে আই কলাম পর্যন্ত আমি ফ্রিজ করবো। একটা হচ্ছে নো কলাম, মানে ফ্রিজ হবে না, কলাম ফ্রিজ হবে না। একটা হচ্ছে অন কলাম, তার মানে একটা কলাম ফ্রিজ হবে, দুইটা কলাম ফ্রিজ হবে। আর আপ টু আই কলাম মানে আই কলাম পর্যন্ত সিলেক্ট করছি, এই জন্য আমরা আপ টু আই কলাম পর্যন্ত ফ্রিজ করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু এখন একটা হয়ে গেল। এইবার আমরা যে কাজটা করব, এই যে থেকে শুরু করে এই পর্যন্ত এইটাকে আমরা মার্জ করে ফেলবো। কি করব? মার্জ করার জন্য এখানে একটা মার্জ অপশন আছে, মার্জ করার পর এখন এটা কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। আচ্ছা, হোয়াইট করার পর আমি যদি এটা লিখি যে ড্যাশবোর্ড, DASHBOARD, এখন এই ড্যাশবোর্ড লেখাটা তো মাঝে আনতে হবে। সো কি করব? অ্যালাইনমেন্ট থেকে মিডিল আর ভার্টিক্যাল কি করতে হবে? আমরা একটা কাজ করি, সবগুলো সিলেক্ট করি। এই যে এখানে এই সাদা জায়গাটা, এই জায়গাটা যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে? সব সিলেক্ট হবে। অথবা কন্ট্রোল এ চাপলে কি হবে? সব সিলেক্ট হবে। তারপরে একবারে আমরা ভার্টিক্যাল মার্জ মিডিল করে দেই, যাতে বারবার ভার্টিক্যালটা মিডিল না করতে হয়, কারণ সবগুলো আমাদের ভার্টিক্যাল মিডিলই থাকবে। এই যে, তাহলে কি হলো? এটা মিডিল হলো। এখন এটাকে আমরা বোল্ড করলাম, প্লাস থেকে একটু বাড়াইয়ে সাইজটাকে বড় করে দিলাম। আপনি এখানে প্রজেক্টের নাম দিতে পারেন এই সাইটটা, এটাকে আমরা মার্জ করে দিলাম। প্রজেক্টের নাম দিলাম হচ্ছে যে ধরেন এটা মাই প্রজেক্ট। এটাকে আমরা কি করব? অ্যালাইনমেন্টটা মিডিল করলাম, কালারটাকে হোয়াইট করে দিলাম, বোল্ড করে দিলাম, প্লাস থেকে বড় করে দিলাম। আপনি চাইলে এটাকে একটু এইভাবে স্টাইল করে দিতে পারেন আরেকটা ফন্ট দিয়ে, মাই প্রজেক্ট। ক্লিয়ার বিষয়টা? এই যে আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এইবার আমরা যে কাজটা করতে পারবো, আমরা চাইলে এখানে একটা ফর্ম তৈরি করতে পারবো। বুঝছেন ব্যাপারটা? তো ধরেন আমি আপাতত একটা ফর্ম তৈরি করে দেখাই যে কিভাবে একটা ফর্ম আমরা তৈরি করতে পারি। সো একটা ফর্ম তৈরি করার জন্য আমাদের, ধরেন আমি কোথায় চাচ্ছি যে মনে করেন এই বাম পাশে একটা ফর্ম তৈরি করব। সো ফর্ম তৈরি করার জন্য কি করতে পারি? এই দেখেন এতটুকু অংশকে সিলেক্ট করলাম, আর একটু গ্যাপ দিয়ে সিলেক্ট করি, এইভাবে এতটুকু। এইখানে একটা ফর্ম তৈরি করব, কারণ এই বাম পাশে আমরা অন্যান্য কাজে লাগাইতে পারি এই জায়গাটা। সো এতটুকু ফর্ম তৈরি করার জন্য আমরা বর্ডার থেকে কি করতে পারি? এই দেখেন এই বর্ডারে ক্লিক করার পরে আপনি এখান থেকে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবেন, এখানে বর্ডারের স্টাইল চেঞ্জ করতে পারবেন, কোন ধরনের বর্ডার হবে, কোন ধরনের কালার হবে, এবং সেটাকে অল বর্ডার হবে নাকি মাঝখানে বর্ডার নাকি আউটলাইন বর্ডার। আউটলাইন মানে চারপাশে বর্ডার। সো আমরা যদি এখান থেকে আউটলাইন বর্ডারটা ক্লিক করি তাহলে কি হবে? চারপাশে একটা বর্ডার হয়ে গেল না? এবার আমরা এই এতটুকু অংশকে সিলেক্ট করে কি করতে পারি? এটাকে আমরা মার্জ করে দিতে পারি। এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। ব্ল্যাক করে এটা টেক্সটটাকে আমরা হোয়াইট করে দিলাম, বোল্ড করে দিলাম, এখান থেকে মিডিল করে দিলাম, সাইজটাকে 14 সাইজ করে দিলাম। এখন এর ভিতরে যা লিখবো তখন কি হবে? মনে করেন এটা হচ্ছে সাবমিট ফর্ম, সাবমিট FORM ফর্ম। দেখছেন সাইজ বেশি বড় হয়ে গেছে, একটু কমাই দিই। এই যে নিচেরটাকে আমরা একটু স্টাইল করার জন্য এতটুকু অংশকে একটু আলাদা কালার করে দিতে পারি, এই যে এখানে একটু লাইট কালার। তো এটা ফর্ম তৈরি হয়ে গেল। এখন ফর্মে কি কি বিষয় থাকতে পারে? নেম থাকতে পারে। এখন দেখেন এই যে আমরা কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে এখানে লিখতেছি কি, এটা হচ্ছে এতটুকু সিলেক্ট করলাম, এটাকে মনে করেন মার্জ করলাম। হ্যাঁ, এটা কালারটাকে মনে করেন যে এরকম ব্ল্যাক করলাম, এটার মাঝখানে লিখলাম হচ্ছে নেমটাকে মনে করেন কালার বোল্ড করলাম, কালারটাকে হোয়াইট করলাম। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই এতটুকু মার্জ করলাম। দেখেন আমাদের কত সুন্দরভাবে ডানে বামে মার্জিনটা ঠিকঠাক থাকতেছে, দেখছেন পিক্সেলের কারণে। এখন যদি এটাকে মার্জ করে এখন এই দুইটাকে সিলেক্ট করে বর্ডার থেকে অল বর্ডার করে দিলাম। এখন যদি আমরা এর ভিতরে কোনো নাম লিখি, আগে একটা নাম লিখে দেখি, দেন আব্দুর রহমান, ঠিক আছে। এটাকে আমি একটু বোল্ড করে দিলাম। ওকে, এইবার দেখেন একটা ফরম্যাট হয়ে গেছে। এখন আমি এটা ডিলিট করে দিই। এখন এতটুকু একটা আমরা নর্মালি জানি না যে কি করি, যে এটা যদি আমরা এখান থেকে টান দিই তাহলে বারবার ওটা কি হবে? রিপিট হবে না? কিন্তু আমরা যদি একটু ফাঁকা রেখে, একটা ফাঁকা রেখে যদি টান দিই তাহলে কি হবে? ফাঁকা রেখে রিপিট হবে। সো এবার আমরা এখানে চেঞ্জ করতে পারি, এটা মনে করেন যে ফাদার নেম, ঠিক আছে। তারপর এটা কি মনে করেন যে ব্লাড গ্রুপ, GROUP। তারপর এটা কি, এটা মনে করেন যে ডিস্ট্রিক্ট, এটা মনে করেন যে ইমেইল। বুঝছেন? এখন আমাদের একটা বাটন লাগবে, যে যখন আমরা ফর্মটা সাবমিট করব তখন আমাদের নতুন একটা শিট আমরা নিব, সেই শিটে আমাদের তথ্যগুলো চলে আসবে। সে এরকম একটা অটোমেশন আমরা দেখতে পারি আর কি, ঠিক আছে।
এখন দেখেন এখানে তো এগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, আপনি চাইলে এগুলো একটু দেখেন কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে এক সাইজ ছোট করে দিতে পারেন, নয় করে দিলাম, ঠিক আছে। এখন মোটামুটি দেখতে একটু ভালো লাগতেছে। সো এবার আমরা একটা বাটন জন্য কি করতে পারি, আমরা যে ইনসার্ট থেকে করতে পারি, ইনসার্ট থেকে ড্রয়িং নামে একটা অপশন আছে, ড্রয়িং। এখানের ইনসার্টের যে শেপ নিয়ে কাজ করা এবং এক্সেলের শেপ নিয়ে কাজ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সো ড্রয়িং এ ক্লিক করার পরে এরকম ড্রয়িং আসবে। এখান থেকে আমরা এই যে শেপ, শেপ থেকে আমরা এরকম একটা শেপ নিতে পারি, এতটুকু। এর মাঝখানে লিখলাম হচ্ছে সাবমিট, ডাবল ক্লিক করলাম, সাবমিট। আচ্ছা, চারপাশে বর্ডার আছে, বর্ডার রিমুভ করার জন্য এইখান থেকে এটাকে আমরা, এটা হচ্ছে বর্ডার, এটা ট্রান্সপারেন্ট করে দিলাম, তাহলে বর্ডারটা চলে গেল। কালারটাকে আমরা ব্ল্যাক করে দিলাম এবং টেক্সট কালারটাকে এইখানে ক্লিক করে, এই থ্রি ডটে ক্লিক করে এখান থেকে টেক্সট কালারটাকে হোয়াইট করে দিলাম, বোল্ড করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম। এখন যদি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করি তাহলে এই বাটনটা এখানে চলে আসবে। এখন জাস্ট আমরা এটাকে কর্নার থেকে টেনে ধরে এটাকে ছোট করে দিতে পারি। ছোট করার পরে এটাকে জাস্ট টেনে ধরে, দেখছেন কত সহজে হয়ে গেল। ধরেন আমাদের একটা সিস্টেম তৈরি করা লাগবে, এখানে আমরা দেখতে চাচ্ছি যে টোটাল স্টুডেন্ট কত। কথা বলবেন স্যার? হ্যাঁ অবশ্যই যাবে স্যার, জি জি সমস্যা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এখানে আমরা 5 মিনিটের মতো শেষ করে দিচ্ছি। তো এখানে কি করলাম, জাস্ট এটা সাবমিটের একটা ফর্ম তৈরি করছি, দেখেন কতটা ইজিলি হয়ে গেল না, বুঝছেন? জাস্ট এই যে আমি বলছিলাম টোটাল স্টুডেন্টের জন্য যদি আমরা একটা ফরম্যাট তৈরি করতে চাই কি করতে পারি, মনে করেন যে, বা ধরেন আমি এখানে স্টুডেন্ট লিস্ট আনতে চাচ্ছি, যে আমরা এখানে বেশ কিছু স্টুডেন্ট লিস্ট দেখতে চাচ্ছি, তো এরকম একটা ফরম্যাট আপনি বানাইতে পারেন। এতটুকু মনে করেন যে আমরা কি করতে পারি, এখান থেকে মার্জ করে দিছি কেন, আউটলাইন বর্ডার দিলাম। এটা হচ্ছে আমাদের এই অংশটা, দেখেন এইটাকে আমরা ফরম্যাট পেইন্টার দিয়ে পেইন্ট করলাম, এই কর্নারের সেলে গিয়ে এটা ক্লিক করলাম, হয়ে গেল না এটা ফরম্যাট পেইন্টার। এখন যে কাজটা করবো, এইটাকে এই বরাবর সিলেক্ট করে জাস্ট এটা মার্জ করে দিলাম। জাস্ট টেকনিকগুলো জানতে হবে যে কিভাবে করা যায়। এখন জাস্ট এটা লিখলাম যে স্টুডেন্ট লিস্ট, STUDENT, স্টুডেন্ট লিস্ট। এখন ধরেন স্টুডেন্ট লিস্টের কি থাকবে, ধরেন ছবি থাকবে, তার একটা কি থাকবে, এতটুকু হচ্ছে তার ছবি, আর তার নিচে থাকবে কি, মনে করেন এতটুকু ছবি, এবং তার নিচে থাকবে হচ্ছে তার নাম, নিক নেম থাকতে পারে। তো এই ছবির জন্য এতটুকুকে আমরা কি করতে পারি, মার্জ করে দিলাম। এটার কালারটাকে মনে করেন একটু এই টাইপের কালার করে দিলাম, এবং এর নিচে এটা, এটা এতটুকু অংশ, এটা ধরেন তার নাম থাকবে, সো এটা আমরা মার্জ করে দিতে পারি। জাস্ট একটা ফরম্যাট আপনি দেখাই দিচ্ছে যে কিভাবে আসলে ফরম্যাটটা করে আর কি। এতটুকু কালার দিলাম, এখন এই দুইটাকে সিলেক্ট করে বর্ডার থেকে অল বর্ডার করে দিলাম। এইবার দেখেন মজাটা কি, এতটুকু ফাঁকা রাখলাম, রেখে যদি একটা টান দেই, কি হলো, হয়ে গেছে না? এইবার এই এতটুকুর পরে নিচে একটু ফাঁকা রাখলাম, এতটুকু নিচে একটা টান দিলাম, দেখছেন কেমন হয়ে গেল? এখন দেখেন এই পাশের গ্যাপ এবং এই পাশের গ্যাপ সমান না, তখন আমরা কি করতে পারি, তখন আমরা যে কাজটা করতে পারি, ইজিলি এই জিনিসটাকে আমরা এখান থেকে এক সাইড একটু মুভ করে দিলাম। মুভ হচ্ছে না, কেন মুভ হচ্ছে না, কারণ আমাদের মার্কস করা সেল এইভাবে মুভ হয় না। এটার মুভ করার একটা টেকনিক আছে, এটাকে আপনি ছোট করেন। এটা আমাদের কত আছে, BG না, আমরা চাচ্ছি BH পর্যন্ত নিতে, ঠিক আছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সব থেকে ভালো হয়, আমরা কিন্তু চাইলে মিলাই দিতে পারি, এখানে একটু বেশি গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ বাড়াই দিতে পারি। তাইলে কি করতে পারি, আমরা এইটাকে এক সাইজ পর্যন্ত মার্জ করে দিলাম, বুঝছেন না ব্যাপারটা? এখান থেকে আমরা এই অংশটুকুর মধ্যে যে বর্ডার আছে সেই বর্ডারটাকে প্রথমে নো বর্ডার করলাম, তারপরে বাম পাশেটা বর্ডার করলাম, বটম বর্ডার করলাম, এটার বর্ডারটা চলে গেছে, অল বর্ডার করে দেই, এটাও অল বর্ডার করে দেই, দেখছেন এখানে আমরা ছবি আনতে পারি, এখানে তার নিক নেম আনতে পারি। ফরম্যাটটা কিভাবে তৈরি হয়, জাস্ট একটা করলাম, টেনে দিলাম, আর বাকিগুলো হয়ে গেল। এখন যদি আপনার এক একটা কলামের এক এক সাইজ হতো, এটা কি আপনি এত সহজে করতে পারতেন? মনে করেন যে আপনার আচ্ছা ঠিক আছে, আমরা এটা পরবর্তীতে দেখবো আর কি, যেহেতু আমাদের 45-এ শেষ করতে হবে। আচ্ছা, এখন এই যে আমরা সাবমিট ফর্মটা তৈরি করছি, আমরা এখানে নাম, ফাদার নেম, গ্রুপ, ডিস্ট্রিক্ট, ইমেল দিয়ে যখন সাবমিটে ক্লিক করবো, তখন আমাদের নতুন আরেকটা শিট আমরা তৈরি করব, সেই শিটে আমাদের স্টুডেন্ট ইনফরমেশনগুলো ওইখানে এসে জমা হবে, বুঝছেন না ব্যাপারটা? এখন ওই জমাটা করার জন্য আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে, সেই স্ক্রিপ্টের বিষয়গুলো আমরা শিখব, ঠিক আছে।
আর আগামীকালই আমাদের একটা ক্লাস হবে, স্পেশাল যে ক্লাসটা, সেটা হচ্ছে ওই যে অসম্ভবকে সম্ভব করার যে ক্লাসটা, ওইটা আমরা কালকে নিব আর কি। কারণ কালকে নেওয়ার পরে হচ্ছে প্রজেক্টটা সামনে আরেকটু আগাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, জি, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, সব লিঙ্ক করা যাবে, লিঙ্ক করা যাবে। পুরোটা মার্চ করি নাই আমি। পুরোটা মার্চ করলে কি হতো দেখেন, আমি বলি, এখানে আমাদের আরো আছে না। পুরোটা মার্চ করলে এটা মিডিল অ্যালাইন করলে আরো ওই দিকে চলে যেত, ওই দিকে চলে যেতাম পুরোটা। ধরেন আমি এটা পুরোটা মার্চ করলাম, এই যে পুরোটা মার্চ করছি না, এই যে কি করলাম, এখান থেকে মার্চ করে দিলাম। এখন ড্যাশবোর্ডটা তো মিডিলই থাকবে। এখন যখন আপনি জুম করবেন 100%, তখন দেখবেন এই যে 100%, এই যে 100% না, এটা কি হলো, মাঝখানে হচ্ছে, হচ্ছে না। এই জন্য আমি টেকনিক করে কি করছি, শুধু এই পর্যন্ত আমি মার্চ করছি, যাতে ওই জিনিসটা এই বরাবর মাঝখানে থাকে। বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, এই দেখেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিলিট করবেন। হ্যাঁ, ইজিলি ডিলিট করা যাবে। জাস্ট আপনি যতটুকু ডিলিট করবেন, ধরেন আপনি বাম পাশের এগুলো চাচ্ছেন না, এই যে এখান থেকে অথবা এই যে এটা থেকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, এই যে ডিলিট কলাম বিজে থেকে বিজেড পর্যন্ত চলে গেল। তখন আর স্ক্রল বার, এই যে একটা স্ক্রল বার আছে না, এখন একটা স্ক্রল বার দেখতেছেন না, এটা কেন আসছে, কারণ আরেকটা আমার আছে। এই আরেকটা যদি ডিলিট করেন, তখন দেখবেন যে কোনো স্ক্রল বার নাই, স্ক্রল কোনো বার নাই, দেখছেন? নিচে কোনো বার আছে? নাই, কারণ আমাদের এই পর্যন্তই শেষ। বুঝছেন বিষয়টা? সো এইভাবে করতে পারি। সো এভাবে আমরা আরো শিট অ্যাড করতে পারি। এখান থেকে ডেটা ওখানে ট্রান্সফার করতে পারি, ওখান থেকে ডেটাগুলো আমাদের আরেকটা ডেটাবেস মেনটেন করতে পারি, যেখান থেকে আমাদের তথ্যগুলো এখানে চলে আসবে। যখন নতুন কোনো স্টুডেন্ট অ্যাড হবে, তখন তার তথ্যগুলো এখানে থাকবে। আমরা এটা করতে পারি যে লেটেস্ট লেটেস্ট 10 জন স্টুডেন্ট এখানে থাকবে, নতুন স্টুডেন্ট অ্যাড হয়েছে তখন তার তথ্যগুলো এখানে চলে আসতেছে। সো অনেক কিছু করা যায়, মানে আপনার কল্পনারও বাইরে যে আপনি কি করতে পারেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।